বাংলাদেশ তাদের এশিয়া কাপ শেষ করলো এবং একটা মিশ্র অনুভূতি নিয়ে আসলে আমরা বাংলাদেশের যারা সমর্থক ছিলাম তারা আসলে আছি। খুব একটা ভালো বা খারাপ টুর্নামেন্ট এক কথায় বলাটা মুশকিল, কজ বাংলাদেশ যে গ্রুপটাতে ছিল সেখান থেকে সুপার ফোরে কোয়ালিফাই করা কিন্তু বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এবং ভাগ্যের সহায়তায় হোক এবং কিছুটা ক্রিকেটীয় দক্ষতায় বলি আমরা কিন্তু আসলে পরবর্তী রাউন্ডে উতরে যাই বা উঠতে সক্ষম হই। সুপার ফোরের শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল, আমরা শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ভালো একটা সূচনা করি এবং ফাইনালে খেলার আশা কিন্তু আমরা পাই, কিন্তু পরবর্তীতে ভারত এবং পাকিস্তানের সাথে খুব একটা ভালো পারফর্ম করতে না পারায় আসলে আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। তো বুঝতেই পারছেন যে এখানে বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইডস রয়েছে বাংলাদেশ স্কোয়াডের, তো সেটা নিয়ে মূলত আমি আলোচনা করতে চাচ্ছি। তো সবার শুরুতে আমি পারভেজ হোসেন ইমনকে নিয়ে কথা বলতে চাই। পারভেজ হোসেন ইমন কিন্তু এবার টুর্নামেন্টে বাংলাদেশ স্কোয়াডে অন অ্যান্ড অফ ছিলেন, সবগুলো ম্যাচ উনি খেলেননি। টুর্নামেন্টে উনি 4টি ম্যাচ খেলেছেন, 4টি ম্যাচ খেলে মাত্র 40 রান সংগ্রহ করেন এবং ওনার স্ট্রাইক রেট ছিল অ্যারাউন্ড 100। সো এটা আসলে খুব সুখকর কোনো অনুভূতি ছিল না, কিন্তু বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে প্রবেশ করেছিল তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে রেড হট ফর্মে নিয়ে। সো মানে হোয়াট ওয়েন্ট রং, পারভেজ হোসেন ইমন আসলে কোথায় ভুল ত্রুটিগুলো করেছেন আমি কিছুটা ফুটেজগুলো দেখার চেষ্টা করেছি। সেখানে দেখেছি যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটাতে পারভেজ হোসেন ইমন রানের খাতা খুলতে পারেননি, ওনার সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে অ্যাওয়ে ফ্রম দ্য বডি শট খেলার, এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচে কিন্তু আসলে উনি এরকম একটা শট খেলতে গিয়ে তার উইকেটটা দিয়ে আসেন। এই জায়গায় হয়তো পারভেজ হোসেন ইমন কিছুটা সার্কামস্পেক্ট হতে পারতেন, কজ আবুধাবিতে যেহেতু খেলা হচ্ছিল উইকেটে কিছুটা মুভমেন্ট ছিল। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে ইনিশিয়ালি তানজিদ হাসান তামিমের উইকেটটা যেহেতু পড়ে গিয়েছিল, পারভেজ হোসেন ইমন হয়তো নিজের ইনস্টিংটাকে কিছুটা কার্ভ ডাউন করতে পারতেন। ভারতের সাথে যে ম্যাচটা ছিল সুপার ফোরে সেখানে কিন্তু পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু করেছিলেন এবং পারভেজ হোসেন ইমনের একটা জিনিস আমরা সবসময় বলে আসি যে পারভেজ হোসেন ইমন কিন্তু সুইপ শটটা খুব ভালো খেলেন এবং সুইপ শটটা খুব ভালো নেগোশিয়েট করতে গেলে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ফিটটা যতটুকু সম্ভব স্ট্যাম্পের লাইনে বাইরে নিয়ে যদি খেলাটা পসিবল হয় সেক্ষেত্রে আসলে লেগ বিফোরের চান্সটা অনেক কম থাকে এবং পারভেজ হোসেন ইমন কিন্তু সেই কাজটা অনেক দক্ষতার সাথে করে আসছেন বিগত সময় ধরে। এবং সুপার ফোরের সেই ম্যাচে ভারুণ চক্রবর্তীকে উনি কিন্তু কনজিকিউটিভ ডেলিভারিতে সুইপ করেন এবং সেখানে কিন্তু আমরা তার এই বিষয়টা খুব ভালো মতো দেখতে পাই যে তার ফিটটা আউটসাইড অফ স্ট্যাম্প ছিল, সেখান থেকে সুইপ শটটা নেগোশিয়েট উনি খুব ইজিলি করেছেন এবং এটা কিন্তু একটু রিস্ক ফ্রি শট আমরা বলতে পারি, কজ উনি যদি বলের লাইনও মিস করেন বলটা আসলে পায়ের যে জায়গায় আঘাত করবে সেখান থেকে ইম্প্যাক্ট আউটসাইড থাকার কারণে লেগ বিফোরের আসলে কোনো চান্স থাকে না। জাসপ্রীত বুমরার একটা ডেলিভারি শর্ট অফ লেন্থ ডেলিভারি, সেটা কিন্তু উনি খুব সুন্দরভাবে আসলে লেগ সাইডে ছক্কা হাঁকিয়েছিলেন। তো এগুলো আসলে পারভেজ হোসেন ইমনের কিন্তু কি টেক আউট ছিল ভারতের বিরুদ্ধে ম্যাচে। সমস্যার জায়গা একটাই, কুলদীপ যাদবের যে ডেলিভারিটাতে উনি ডিসমিসড হন, আসলে বলটা সুইপ করার জন্য আদর্শ লেন্থে ছিল না, কিছুটা খাটো লেন্থে বল করেছিলেন এবং উনি কিন্তু আসলে টপ এজ করে তার ইনিংসের শেষ হয়। পাকিস্তানের বিরুদ্ধে শাহিন শাহ আফ্রিদি কিন্তু দুর্দান্ত প্ল্যানিং নিয়ে আসলে পারভেজ হোসেন ইমনের বিরুদ্ধে বোলিং করেছেন। আপনারা যদি দেখেন পাশাপাশি দুইটা ফুটেজে, দ্যাট ইজ জাসপ্রীত বুমরার এগেনস্টে যে ডেলিভারিতে পারভেজ হোসেন ইমন 6 মেরেছিলেন এবং শাহিন শাহ আফ্রিদির যে ডেলিভারিটাতে উনি ডিসমিসড হন, দুটো বলে মোটামুটি একই লেন্থে পিচ করেছিল, কিন্তু এখানে খেলাটা হয়েছে আসলে অ্যাঙ্গেলে। জাসপ্রীত বুমরা রাইট আর্ম ফাস্ট বোলার, ওনার অ্যাঙ্গেলটা ছিল কিন্তু মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটার, হোয়ারাজ শাহিন শাহ আফ্রিদি উনি কিন্তু পারভেজ হোসেন ইমনকে ক্র্যাম্পড ফর স্পেস করেন, সেই জন্য আসলে কিন্তু প্রপার পাওয়ার যেটা জেনারেট করতে হয় বা যে এলিভেশনটা দরকার হয় অপটিমাম, সেটা কিন্তু পারভেজ হোসেন ইমন শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে গেইন করতে পারেননি, ভাইরাস সেটা উনি জাসপ্রীত বুমরার বিরুদ্ধে করতে পেরেছেন। সো পারভেজ হোসেন ইমনের আসলে প্রতিভা নিয়ে আমি অনেক আশাবাদী, তাকে আসলে আরও সময় দিতে হবে এবং তার যে টেকনিক্যাল ফ্লসগুলো রয়েছে এগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে, তাতে বাংলাদেশেরই ভালো হবে এবং আমাদের ওপেনিংয়ে একটা শক্ত ভিত আমরা সামনের দিনে হয়তো দেখতে পাবো। এখন যদি তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে আসি, তানজিদ হাসান তামিমও কিন্তু আসলে খুব অল্প কিছু ব্যাটারদের মধ্যে একজন যাদের উপর আমরা অনেক ভরসা নিয়ে এশিয়া কাপটা শুরু করেছিলাম। তানজিদ হাসান তামিমের জন্য কিন্তু টুর্নামেন্ট আসলে খুব সুখকর ছিল না। 5 ম্যাচ খেলে উনি মাত্র 67 রান সংগ্রহ করেন, তার মধ্যে একটি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে উনি 52 রান সংগ্রহ করেন এবং আসলে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটাতে আসলে জয়লাভ করে এবং যেটা আসলে মাস্ট উইন একটা গেম ছিল বাংলাদেশের জন্য, এটা মূলত আসলে তানজিদ হাসান তামিমের জন্যই আমরা ম্যাচটা জয়লাভ করতে সক্ষম হই। তানজিদ হাসান তামিম কিন্তু সবসময় একটু শেকি স্টার্টার, উনি ইনিংসের শুরুতে কিন্তু অপোনেন্টকে একটা দুটো চান্স বা হাফ চান্স দিয়ে থাকেন, ওনার খেলার ধাঁচটাই এমন, খুব বেশি যে গ্রামার মেনটেন করে খেলেন তা নয়, কিন্তু আসলে ওনার ইনিংসগুলো বরাবরই খুব ইম্প্যাক্টফুল হয়ে থাকে যদি উনি আসলে উইকেটে কিছুটা
কিছুটা বল সেট হতে পারেন। তো আফগানিস্তানের সাথে ম্যাচটাতে আসলে তানজিদ হাসান তামিম খুবই দুর্দান্ত ছিলেন। শুরুতে ওনার একটা এজ কিপার এবং স্লিপের মাঝখান দিয়ে বেরিয়ে যায় এবং এরকম ভাগ্যের সহায়তা আসলে তানজিদ হাসান তামিমের প্রায়শই প্রয়োজন হয় যদি উনি তার ইনিংসটাকে ফ্লারিশ করতে চান বা আমরা তার কাছ থেকে বড় একটা ইনিংস পেতে চাই। পুরোটা ইনিংস ফাজল হক ফারুকীর সুইংটা উনি দুর্দান্তভাবে অ্যাডজাস্ট করেন। আজমতুল ওমারজাইয়ের ক্ষেত্রেও একই কাজ করেছেন। কিছুটা উইকেটের সামনে এসে সুইংটাকে যতটুকু নিউট্রালাইজ করে বা মিনিমাইজ করে খেলা সম্ভব তানজিদ হাসান তামিম আসলে সেটাই করেছেন এবং উনি ভিতে আসলে অনেক দুর্দান্ত শট খেলেছিলেন ওই দিন। স্পিনারদের কথা যদি আসি, মুজিবুর রহমানকেও উনি খুবই ভালোভাবে আসলে নেগোশিয়েট করেন এবং বাংলাদেশ কিন্তু একটা বড় সংগ্রহের ভিত্তিপ্রস্তর পেয়ে যায় আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে। কিন্তু এরপরে কি হলো, 5টা ম্যাচের মধ্যে একটি ম্যাচেই মাত্র 52 রান সংগ্রহ করেছেন, বাকি 4 ম্যাচে মাত্র 15 রান সংগ্রহ করেছেন। দ্যাট শোজ যে তানজিদ হাসান তামিম আসলে পুরোটা টুর্নামেন্টে কতটা স্ট্রাগল করেছেন। উনি ইন্ডিয়ার বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে 2টো ম্যাচেও আসলে উনি কিন্তু 0 রানে আউট হয়েছেন। সো তার দুর্বলতার জায়গাগুলো যদি আসলে দেখি, নোয়ান থুসারা কিন্তু আসলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে 2টো ম্যাচ ছিল 2টো ম্যাচেই তানজিদ হাসান তামিমকে ডিসমিসড করেন। প্রথম ম্যাচে একটা ইনসুইংিং ডেলিভারি তানজিদ হাসান তামিম বেসিক্যালি লাইন মিস করেন এবং কিছুটা অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে তানজিদ হাসান তামিমের ডিসমিসালটা হয়। এখন এখানে পক্ষে বিপক্ষে 2টো কথা রয়েছে। দেখুন, তানজিদ হাসান তামিম কিন্তু খুব গ্রামাটিক্যালি কারেক্ট কোনো ব্যাটার নয়, তো তার কাছ থেকে আমরা প্রপার ক্রিকেটিং শটসের চেয়ে কিছুটা ইম্প্রোভাইজ শট বা কিছুটা দুঃসাহসী শট দেখে আসছি। কিন্তু এই টুর্নামেন্টে যেহেতু উনি আসলে খুব বেশি সুবিধা করতে পারেননি, বেশি রান সংগ্রহ করতে পারেননি, এই জন্য আসলে তার টেকনিকগুলো নিয়ে আমরা একটু চুলচারে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তো নোয়ান তুষারের সাথে যদি আমরা ডিসমিসালটা দেখি, ওনার ফ্রন্ট ফুটটা কিন্তু অ্যাজ ইট ইজ বাংলাদেশের অধিকাংশ ব্যাটারির যেই প্রবলেমটা থাকে এটা কিন্তু স্ট্রেইট থাকছে না, এটা আপনার কিছুটা মিড অফ বা এক্সট্রা কাভার মিড অফের মাঝখানে পজিশন হয়ে আছে। সেই ক্ষেত্রে আসলে আপনার লেগ সাইডে লফটেড শট খেলতে গেলে ব্যাটসম্যানদের কিছুটা সমস্যা হয় এবং তানজিদ হাসান তামিমের ক্ষেত্রেও সেটা হয়েছে। পাশাপাশি ওনার হেডটাও কিন্তু কিছুটা ফল করেছে, গ্রাউন্ডের সাথে কিন্তু একই প্লেনে তার মাথাটাকে আমরা দেখতে পাইনি। পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা ছিল, নোয়ান থুসারের ডেলিভারিতে উনি এবার কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলেন, ডাউন দ্য উইকেট কিছুটা এসে সুইংটাকে মিনিমাইজ করার চেষ্টা করেন, কিন্তু আসলে এবারও উনি সুইংয়ে পরাস্ত হন। সো শ্রীলঙ্কার সাথে 2টো ম্যাচেই তানজিদ হাসান তামিম কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। ভারতের বিরুদ্ধে ম্যাচে জাসপ্রীত বুমরা কিন্তু খুব ভালো একটা প্ল্যানিং করেছিলেন তানজিদ হাসান তামিমের এগেনস্টে, সেটা হচ্ছে কিছুটা খাটো লেন্থে বল করেছিলেন। দ্যাট ইজ তানজিদ হাসান তামিম ভিতে যেই লফটেড শটগুলো খেলেন সেগুলো অধিকাংশ একটু ফুলিশ লেন্থের ডেলিভারি হয়ে থাকে, সেই জন্য আসলে একটা চেক শট ওপর দিয়ে খেলে দেওয়া বা লফটেড ড্রাইভ খেলা কিন্তু তানজিদ হাসান তামিমের জন্য অনেকটা ইজিয়ার হয়। কিন্তু জাসপ্রীত বুমরা বলটা একটু খাটো লেন্থে পিচ করানোতে তানজিদ হাসান তামিম কিন্তু আসলে তার কাঙ্ক্ষিত যে শটটা সেটা নেগোশিয়েট করতে পারেননি এবং মিড অনে আসলে উনি ভারতের বিপক্ষে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান এবং এই জন্য কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও কিন্তু আমরা তানজিদ হাসান তামিমকে দেখতে পারিনি। সো বাংলাদেশ সুপার 4 থেকে ফাইনালে না যাওয়ার জন্য যদি কয়েকটা কি ফ্যাক্টর আমরা বলে থাকি, আমার মনে হয় তানজিদ হাসান তামিম তার গ্রুপ পর্বের গুড ফর্মটা ক্যারি করতে না পারা একটা অন্যতম কারণ এখানে হতে পারে। ওপেনিংয়ে যদি খুব কম পজিটিভ কিছু থেকে থাকে আমাদের জন্য এই টুর্নামেন্টে, সেটা হবে সাইফ হাসানের ব্যাটিং এবং এটা আসলে অনেকটা একটা কাকতালীয় বিষয় বলতে পারি যে সাইফ হাসানকে কিন্তু ইনিশিয়াল ওপেনিংয়ে ব্যাট করানোর প্ল্যানিং ছিল না টিম ম্যানেজমেন্টের। ওনাকে কিন্তু বেসিক্যালি নেওয়া হয়েছিল যে তাওহিদ হৃদয় যদি অফ ফর্মে যান বা উনি ক্যারি করতে না পারেন সেই ক্ষেত্রে নাম্বার 4-এ বা নাম্বার 5-এ সাইফ হাসানকে দেখা যেতে পারে। কজ টপ এন টি20 বলি, লাস্ট জিএসএল বলি, সেখানে উনি মোটামুটি সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রাখতে পেরেছিলেন টিমের জন্য। পাশাপাশি ওনার ডান হাতি স্পিন বোলিংটা কিন্তু মাঝে মাঝে দলের জন্য কাজে এসে থাকে। কিন্তু সারপ্রাইজিংলি সাইফ হাসানকে আমরা এই টুর্নামেন্ট শেষে নতুন ব্যাকআপ ওপেনার হিসেবে হয়তো দেখতে চলেছি বা সামনের কিছু দিনগুলোতে কিন্তু হয়তো আমরা সাইফ হাসানকে ফার্স্ট চয়েস ওপেনার হিসাবে দেখতে পারবো। তা আসুন আর আসলে ওনার কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমরা বা নাম্বারগুলো দেখে থাকি। 4 ম্যাচ খেলে এই টুর্নামেন্টে উনি 178 রান সংগ্রহ করেন, অ্যাভারেজটা খুবই ইমপ্রেসিভ 40+ এবং স্ট্রাইক রেট হচ্ছে 128। এটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত একজন ব্যাটারের জন্য। টি20 ক্রিকেটে 120-এর উপর স্ট্রাইক রেট থাকা, মোর দ্যান 40 অ্যাভারেজ থাকা এবং শ্রীলঙ্কা এবং ভারতের মতো দুটো দলের বিরুদ্ধে উনি 61 এবং 69 রানের দুটো ইনিংস খেলেন। সো আসলে ওনার যে ক্যাপাবিলিটি রয়েছে বা এরকম বিগ স্টেজের জন্য পারফর্ম করতে সক্ষম, এটা কিন্তু সাইফ হাসান পুরো পৃথিবীকে জানান দিয়েছেন। এখন আসি ওনার টেকনিকটা যদি আমরা কিছুটা অ্যানালাইসিসে আসি,
ইনিশিয়ালি কিন্তু সাইফ হাসান তার ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতেন এবং উনি কিন্তু ভয়াবহ রকমভাবে স্ট্রাগল করেছিলেন এবং মাঝখানে কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে তাকে আমরা ওভাবে দেখতে পারিনি। তো মানে কি ঘটলো মাঝখানে বা কি এমন উনি পরিবর্তন এনেছেন, কি ফাইন টিউনিং করেছেন উনি ওনার ব্যাটিং টেকনিকে, যেই জন্য উনি আসলে এতটা শক্তিশালীভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করলেন। তো টেস্ট ক্রিকেটে আসলে যখন আমরা দেখতাম সাইফ হাসানের ক্ষেত্রে একটা দুর্বলতা ছিল, যেহেতু টেস্ট ম্যাচে কিছুটা অ্যাটাকিং ফিল্ড থাকে, বেশ কয়েকটি স্লিপ এবং কখনো একটা বা দুটো গালি নিয়ে বোলাররা বল করেন, ড্রাইভেবল লেন্থের যে ডেলিভারিগুলো থাকে সাইফ হাসান সেই বলগুলোতে নিজের ওয়েট কিছুটা ব্যাকফুটে অনেক আর্লি নিয়ে যেতেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই উনি এজড হতেন এবং ওনার ডিসমিসালগুলো হতো। পাশাপাশি উনি কিন্তু কিছুটা ক্লোজড স্টান্সে ব্যাটিং করতেন, সেই ক্ষেত্রে ইনকামিং ডেলিভারিগুলো নেগোশিয়েট করার ক্ষেত্রে সাইফ হাসানের কিছুটা ঘাটতি আমরা দেখতে পেরেছি, কিন্তু এই জিনিসটা উনি খুব সুন্দরভাবে রিকভার করেছেন। উনি কিন্তু ওনার ওয়েটটা নিদার ফ্রন্ট ফুট নট ব্যাক ফুট কোনোটাতেই খুব বেশি আগে ট্রান্সফার করছেন না, বলের লেন্থ অনুযায়ী আসলে উনি ওনার ওয়েটটা ট্রান্সফার করছেন। সো দ্যাটস এ ভেরি পজিটিভ সাইন। এবং ওনার ব্যাটিং স্টান্স এখন উনি কিছুটা ওপেন স্টান্সে ব্যাট করছেন এবং ওনার ব্যাক লিফট কিন্তু আমরা কিছুটা চওড়া দেখছি, থার্ড ম্যান বা সেকেন্ড স্লিপ পজিশন থেকে ওনার ব্যাক লিফটটা আসছে, সেক্ষেত্রে ইনসুইংিং ডেলিভারিগুলো কিন্তু উনি বেশ ভালো নেগোশিয়েট করেছেন। সেটা কিন্তু আমরা শাহিন শাহ আফ্রিদির ডেলিভারিগুলো উনি যেভাবে নেগোশিয়েট করেন পাকিস্তানের বিরুদ্ধে সেখান থেকে দেখতে পেরেছি। পাশাপাশি আউটসুইং ডেলিভারিগুলো কিন্তু উনি বেশ ভালো খেলেছেন। সো সাইফ হাসান আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের জন্য, বাট ইটস টু আর্লি টু কল হিম আ সুপারস্টার বা খুবই ভালো একজন ব্যাটার এটা হয়তো বলার এখনও সময় আসেনি। কজ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একটা দুটো সিরিজ যাওয়ার পর থেকে আসলে ব্যাটসম্যানদের বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ব্যাটসম্যানরা নতুন আসেন তাদের হানিমুন পিরিয়ডটা শেষ হয় এবং স্ট্রাগলটা কিন্তু তারপর থেকে শুরু হয়। সো সাইফ হাসানের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলতে পারে আমরা এখন হানিমুন পিরিয়ডটাই চলছে, ওনার স্ট্রাগলিং ফেজটা আসেনি। তো যখন আসলে সাইফ হাসানের স্ট্রাগলিং ফেজটা আসবে সেই ক্ষেত্রে উনি কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করেন তারপরে হয়তো আসলে আমরা বলতে পারবো যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে উনি কতটা ফ্লারিশ করতে পারবেন। দেখেন জাকির আলী অনেক, উনি কিন্তু ওনার ডেবিউ যখন হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ডেবিউ ম্যাচে কিন্তু উনি 68 রানের একটা ইনিংস খেলেন যেখানে বাংলাদেশ 200 ঊর্ধ্ব রান চেস করছিল। বাংলাদেশের মিডিয়া বা সব জায়গায় কিন্তু জাকির আলী অনেককে অনেক প্রশংসায় ভাসিয়েছিলেন, বাট এই প্র্যাকটিসগুলো আসলে ঠিক না, কিছুটা সময় দেওয়া দরকার এবং কিছু দিন গেলে আসলে বোঝা যায় যে একজন প্লেয়ার নিজেকে আসলে কতটুকু মেলে ধরতে পারবেন এবং এটা কতদিন সাস্টেন করবে, তারপরে আসলে আমাদের মন্তব্যটা করা উচিত। এই টুর্নামেন্টে বাংলাদেশের আরেকটা আফসোসের নাম লিটন কুমার দাস, আমাদের স্কিপার এবং উনি উইকেট কিপার ব্যাটার একজন। বর্তমান সময়ে বাংলাদেশের লাইন আপটা যদি দেখি টেকনিক্যালি মোস্ট কারেক্ট ব্যাটার হচ্ছে লিটন কুমার দাস, এটা আসলে আপনাকে মেনে নিতেই হবে। তো লিটন দাসের ওভারঅল পারফরমেন্সের যদি আসি, এখানে উনি 4 ম্যাচ খেলে 119 রান সংগ্রহ করেছেন, কিন্তু এখানে কিন্তু কিছুটা লুপ হোল রয়েছে ডাটার ভিতরে। কজ হংকং চায়নার বিরুদ্ধে একটি ম্যাচে উনি 59 রান স্কোর করেন। তো আসলে ফর্মিডেবল সাইডগুলোর এগেনস্টে কিন্তু লিটন দাসের আমরা ওরকম বড় কোনো স্কোর দেখতে পারিনি, যেটা আসলে ওনার ক্ষেত্রে সবসময় ইস্যুস হয়ে আসছেন। শ্রীলঙ্কার সাথে উনি 2টো ম্যাচে স্টার্ট পেয়েছিলেন, বাট সেটাকে আসলে উনি কনভার্ট করতে পারেননি। এবং এই টুর্নামেন্টে লিটন দাসের সবচেয়ে বড় ঘাটতির যে জায়গাটা দেখছি সেখানে হচ্ছে আসলে উনি সুইপ শটটা খেলতে গিয়ে বেশ কয়েকবার উইকেট দিয়ে এসেছেন। তো সুইপ শট বাংলাদেশের যে কজন ব্যাটার খুব ভালো খেলেন তার মধ্যে কিন্তু আমি একজনের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, দ্যাট ইজ পারভেজ হোসেন ইমন। ওনার অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে, যে উনি ওনার ফিট পজিশনটা বলটা যখন ব্যাটে মিট করে সেই মোমেন্টে স্ট্যাম্পের লাইনের বাইরে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট আউটসাইড হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে এবং আসলে লেগ বিফোরের চান্স অনেকটা আপনি কাট অফ করে দিতে পারেন। কিন্তু লিটন দাস কিন্তু এই জায়গায় হাই রিস্কটা নিচ্ছেন, উনি ওনার ফিটটা একদম স্ট্যাম্পের লাইনে রাখছেন। সো কোনো কারণে যদি বলটাকে আসলে ব্যাট মিস করে সেই ক্ষেত্রে উনি এলবিডব্লিউর ক্যান্ডিডেট হয়ে যাচ্ছেন। এবং নূর আহমেদের বলে আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু এই কাজটাই ঘটেছিল, হোয়ারাজ শ্রীলঙ্কার বিপক্ষে উনি একটা ফ্যান্সি সুইপ শট খেলতে যান এবং আসলে বল গ্লাভসে লেগে কিপারের হাতে ক্যাচ উনি দিয়ে আসেন। সো বরাবর যেটা সমস্যা ছিল লিটন দাসের ইনিংসটা একটা স্টার্ট পেলে উনি সেটাকে বিল্ড আপ করতে পারেননি এবং সুইপ শট নেগোসিয়েশনের ক্ষেত্রে আমার মনে হয় উনি পৃথিবীর যারা খুব ভালো ভালো ব্যাটার রয়েছেন তারা সুইপ শটটা কীভাবে নেগোশিয়েট করেন আমার মনে হয় সেখান থেকে শিক্ষা নিতে পারেন, বা পারভেজ হোসেন ইমন আসলে যেভাবে খেলছেন আমার মনে হয় এখান থেকেও আসলে উনি কিছুটা দক্ষ
দক্ষতা অর্জনের একটা প্রয়াস উনি করতে পারেন। কজ স্পিনিং উইকেটে যেখানে বলে বেশ কিছুটা টার্ন থাকে, ভ্যারিয়েবল বাউন্স থাকে, সেক্ষেত্রে সুইপ শটটা কিন্তু খুবই কার্যকর হয়। তো এই শটটা আপনি আসলে যত সেফলি নেগোশিয়েট করতে পারবেন আপনার জন্যই ততটা ভালো। সুপার ফোরের আসলে ভারত এবং পাকিস্তান এই দুটো ম্যাচে আমরা লিটন দাসকে পাইনি। পার্টিকুলারলি পাকিস্তানের সাথে ম্যাচে আমি লিটন দাসকে খুবই বেশি মিস করেছি, কজ তাহিদ হৃদয়কে একদম নতুন বলে এক্সপোজ করে দেওয়া হয়েছিল এবং আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি হ্যাজ গট দ্যাট স্কিল অর টেম্পারমেন্ট টু নেগোশিয়েট দ্য মুভিং বল, এবং আমরা আসলে অনেক সাফার করেছি। মিডল অর্ডারটা একদমই এক্সপোজড হয়ে গিয়েছিল। আমার মনে হয় লিটন দাসের যদি ইনজুরিটা না হতো, উনি খুব ভালো ছন্দে না থাকা সত্ত্বেও জাস্ট যদি উনি ব্যাটার হিসেবে ওই দিন উপস্থিত থাকতেন বাংলাদেশের লাইন আপে, আমরা মনে হয় পাকিস্তানের সাথে ভারতের যে ফাইনালটা হলো সেখানে পাকিস্তানের পরিবর্তে আমরা বাংলাদেশকেই দেখতে পেতাম। এই টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ব্যাটারকে যদি তীব্রভাবে ক্রিটিসাইজ করা যায়, আমার মনে হয় সেটা হবেন তাহিদ হৃদয়। কজ তাহিদ হৃদয়ের সুপার ফোর স্টেজে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ডিজমেল পারফরমেন্সের জন্য কিন্তু আমরা আসলে ফাইনাল টিকিটটি মিস করি। তো ওভারঅল পরিসংখ্যানে যদি আসি, 6 ম্যাচ খেলে 139 রান তাহিদ হৃদয় সংগ্রহ করেন এবং ওনার স্ট্রাইক রেটটা কিন্তু খুব আহামরি ছিল না, দ্যাট ইজ 113 পয়েন্ট সামথিং। সো বোঝাই যাচ্ছে যে বড় শট উনি খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি এই টুর্নামেন্টে। কিন্তু ওনার একটা উল্লেখযোগ্য ইনিংস শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছিল সুপার ফোরের ম্যাচটাতে, এবং তাহিদ হৃদয়ের ওই ইনিংসটা কিন্তু আসলে আমাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরে একটিমাত্র যে জয়টি পেয়েছি সেখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খুব অপ্রিয় কথা হলেও এটি সত্যি যে বাংলাদেশের রিসেন্ট টাইমে যে কয়টা বড় বড় জয় এসেছে সেখানে কিন্তু তাহিদ হৃদয়ের কন্ট্রিবিউশন ছিল। সেটা আপনি লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে হাসারাঙ্গার একটা ওভারে তাহিদ হৃদয় কয়েকটা বাউন্ডারি মেরেছিলেন, সেটা কিন্তু একটা খুবই ভালো ইম্প্যাক্ট রেখেছিল। লাস্ট এশিয়া কাপ যেটা 50 ওভারের ফরম্যাটে হয়েছিল ভারতের বিরুদ্ধে, কিন্তু তাহিদ হৃদয় একটা বেশ সিগনিফিক্যান্ট ইনিংস খেলেন এবং এই এশিয়া কাপে কিন্তু দেখেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওনার 50 ইনিংসটা কিন্তু আমাদের আসলে ম্যাচ জয়ের পথ সুগম করে দিয়েছিল। কিন্তু বাদবাকি ম্যাচগুলোতে ওনার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আমার সিরিয়াস লেভেলের কোশ্চেন রয়েছে। ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটো ম্যাচে যদি আমরা তাহিদ হৃদয়ের ডিসমিসালটা দেখি, একই ঘটনার পুনরাবৃত্তি যদি আমরা বলতে পারি, সেটাই বারবার হয়েছে। ওনার একটাই গো থ্রু শট, যখন উনি একটু প্রেশারে পড়েন সেই আপনার লং অন এবং কাউ কর্নারের ওপর দিয়ে আসলে উনি বাউন্ডারি ছাড়া করতে চান বল, সেটা 4 হোক বা 6 হোক। কিন্তু আসলে বর্তমান ক্রিকেট তো আসলে অনেকটা টেকনোলজি নির্ভর, অপোনেন্ট খুব ইজিলি আসলে আপনার স্ট্রং জোন এবং উইক জোনটা আইডেন্টিফাই করে ফেলে। তো শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটাতে উনি 50 ইনিংস খেলেছিলেন সেখানে দুনিত ওয়েলালাকে কিন্তু আসলে তাহিদ হৃদয়ের উইক জোনটা পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারেনি। সেই জন্য তাহিদ হৃদয় দুনিত ওয়েলালাকে বলি বা কামিন্দু মেন্ডিসের ডেলিভারিতে কিছু বাউন্ডারি স্কোর করতে পেরেছিলেন। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে আকসার প্যাটেল, উনি সিজন ক্যাম্পেইনার, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিয়মিত খেলে থাকেন এবং আসলে আকসার প্যাটেল কিন্তু তাহিদ হৃদয়কে বোকাই বানিয়েছেন আমরা যদি সত্যি কথা বলতে চাই। যেহেতু তাহিদ হৃদয়ের লেগ সাইডের শট নেগোসিয়েশনের ক্ষেত্রে পার্টিকুলারলি যখন উনি 6 মারতে যান, উনি কিন্তু স্পেসের জন্য ক্র্যাম্পড হন এবং খুশদিল শাহর কিছু ডেলিভারিতে কিন্তু উনি একইভাবে আউট হয়েছেন বাংলাদেশ যখন লাস্টবার পাকিস্তান ট্যুর করে। সো ভারতের বিরুদ্ধে ম্যাচে তাহিদ হৃদয় কিন্তু একটা প্লয় অ্যাডপ্ট করার চেষ্টা করেছিলেন, সেটা হচ্ছে লেগ স্ট্যাম্পের বাইরে সরে গিয়ে কিছুটা জায়গা তৈরি করে সেই একই লং অনের উপর দিয়ে বলটা সীমানা ছাড়া করা যায় কি না। কিন্তু আকসার প্যাটেল কিন্তু এখানে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। উনি যখনই দেখেছেন যে তাহিদ হৃদয় কিছুটা লেগ স্ট্যাম্পের বাইরে সরে আসছেন, উনি কিন্তু একটা কনভেনশনাল লেফট আর্ম অর্থোডক্স ডেলিভারি করেন, যেটা আসলে ডানহাতি ব্যাটসম্যানদের থেকে অ্যাওয়ে গোয়িং ডেলিভারি হয়ে থাকে এবং তাহিদ হৃদয় কিন্তু আসলে পরবর্তীতে পরাস্ত হন এবং বাউন্ডারিটা ক্লিয়ার করতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ইনিশিয়াল কয়েকটা ডেলিভারি কিন্তু তাহিদ হৃদয় বেশ সেফলি নেগোশিয়েট করেছিলেন। শাহিন শাহ আফ্রিদির সুইংটা উনি কিছুটা উইকেটের সামনে এসে বা 1-2 পা সামনে এসে সুইংটাকে মিনিমাইজ করছিলেন, বাট একটা র্যাশ শট উনি খেলে বসেন এবং সেটা কিন্তু যে একই রিজিয়ন টার্গেট করে, দ্যাট ইজ লং অন এবং কাউ কর্নারের উপর দিয়ে উনি আসলে একটা আউটসুইংিং ডেলিভারিকে বাউন্ডারি ছাড়া করতে চান এবং উনি আসলে পয়েন্টে সাইম আইবের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরত যান। সো খুব দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং আসলে আমার মনে হয়েছে তাহিদ হৃদয়ের পক্ষ থেকে এই টুর্নামেন্টে। ইন্ডিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচে তাহিদ হৃদয় যখন ব্যাট করতে আসেন, বাংলাদেশ ফার্মলি ম্যাচে ছিল এবং সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ ওই মুহূর্তে ফেভারিট ছিল ম্যাচটা জয়
জয়ের ক্ষেত্রে। তো তাহিদ হৃদয় যদি একটু দায়িত্বশীল ভূমিকায় আসতেন, পার্টিকুলারলি পাকিস্তানের সাথে একটা ম্যাচে আমাদের যে লাইভ শোটা হচ্ছিল সেখানে মিড ইনিংস ব্রেকে কিন্তু আমি বলেছিলাম যে তাহিদ হৃদয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যে উনি যেন কোনো গ্লোরি শট এই ইনিংস অন্তত না খেলেন, কিন্তু আসলে উনি আমাদের আশা ভরসার জায়গাটা ওভাবে রাখতে পারেননি। এবং আমার মনে হয় আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ তো ঘোষণা হয়ে গিয়েছে, তাহিদ হৃদয়কে পারসিস্ট করা হয়েছে, রাখা হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত মত ওনাকে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে 6 মাস থেকে 1 বছরের একটা ব্রেক দেওয়া খুবই দরকার। এবং এই সময় আসলে উনি ওনার যে টেকনিক্যাল ফ্লসগুলো রয়েছে সেগুলো নিয়ে আরও ফার্দার কাজ করে খুবই স্ট্রংলি উনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করবেন এবং সেটা আসলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই কল্যাণ বয়ে আনবে। ফিনিশিং রোলে যদি আসি তাহলে এখানে আসলে আমাদের যাদের উপর ভরসা ছিল সেটা হচ্ছে জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। মোটা দাগে আসলে তিনজনের কেউই খুব ভালো করতে পারেননি। এবং এর মধ্যে যদি আমাকে বলতে বলা হয় তাহলে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান তারা চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ ছিলেন। জাকের আলী অনেকের কাছ থেকে আসলে আমাদের অনেক আশা ভরসার জায়গাটা ছিল এবং বাংলাদেশ রিসেন্টলি যে পাওয়ার হিটিং কোর্সটা করেন আর কি জুলিয়ান উডের নেতৃত্বে, সেখানে জুলিয়ান উড স্পোক হাইলি অফ জাকের আলী অনেক এবং আমরা কিন্তু জাকের আলী অনেককে এই স্বাক্ষরগুলো রাখতেও দেখেছি যে দ্বিপাক্ষিক সিরিজগুলো বাংলাদেশ খেলে, কিন্তু কেন জানি বৈশ্বিক আসরে জাকের আলী অনেকের কাছ থেকে আমরা সেই বিগ হিটগুলো নিয়মিতভাবে দেখতে পারিনি এবং বাংলাদেশ কিন্তু আসলে এই জায়গাটাতে সাফার করেছে। আমার মনে হয় টুর্নামেন্টের মাঝ পর্যায়ে অধিনায়কত্বের দায়িত্বটা তার জন্য আরেকটা বাড়তি চাপ হয়ে কাজ করেছে এবং এই জন্য আসলে উনি হয়তো যতটুকু পারফর্ম করতে পারতেন তার কাছ থেকে আমরা সেটাও পাইনি। নুরুল হাসান সোহানের কথা বলতে গেলে, তার ব্যাটিংয়ের কথা বলতে আসার আগে আমি আসলে তার ফিল্ডিং এবং কিপিং নিয়ে কিছুটা কথা বলতে চাই। এটা সন্দেহাতীতভাবে সত্যি যে বাংলাদেশে এখন বেস্ট কিপার হচ্ছেন নুরুল হাসান সোহান, বাট আমরা যদি অস্ট্রেলিয়াতে যে টি-20 ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে উনি খুব শুরুতে রিজওয়ানের একটা ক্যাচ, খুবই সামান্য বা খুবই রেগুলেশন একটা ক্যাচকে উনি অতি সাধারণ বানাতে গিয়ে আসলে ক্যাচটা ড্রপ করেন এবং ফলশ্রুতিতে কিন্তু আমরা আসলে ম্যাচটা জয়লাভ করতে পারিনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেখানে আসলে উনি একটা মানে ব্লান্ডারই করেন আসলে, যে শেষ বলে মোসাদ্দেক হোসেনের ডেলিভারিটা স্ট্যাম্প পার হওয়ার আগে উনি আসলে কালেক্ট করে ফেলেন, পরবর্তীতে সেটা নো বল কল করা হয় এবং সকল প্লেয়ার আসলে মাঠ ছেড়ে চলে যাওয়ার পর আবার আসলে কাম ব্যাক করতে হয়। সো টেম্পারমেন্ট ধরে রাখার ইস্যুটা আমার মনে হয় নুরুল হাসান সোহানকে কিছুটা কাউন্সিলিং করার ব্যাপার রয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এবার আসে এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। পাকিস্তান একদম মানে চূড়ান্তভাবে স্ট্রাগল করছে। পাকিস্তান আসলে তাদের লাস্ট ডাইসটা থ্রো করেছে, দ্যাট ইজ শাহিন শাহ আফ্রিদি। উনি যদি একটা ক্যামিও খেলতে পারেন পাকিস্তান ম্যাচে বের করবে, মানে ম্যাচটা কামব্যাক করতে পারবে, আর যদি উনি ফ্লপ যান আসলে বাংলাদেশ ম্যাচটা ওখান থেকে জিতে যাচ্ছে। সেই সময় রিশাদ হোসেনের একটা ফুলিশ ডেলিভারি, কনভেনশনাল লেগ স্পিনার রাউন্ড দ্য উইকেট থেকে এসেছিলেন, সেই বলটা আসলে ড্রাইভ করেন শাহিন শাহ আফ্রিদি এবং খুবই রেগুলেশন একটা ক্যাচ নুরুল হাসান সোহান উনি কী করলেন, ক্যাচটি ছেড়ে দিলেন এবং এখান থেকে আসলে কিন্তু পাকিস্তান ম্যাচে কামব্যাক করে। শাহিন শাহ আফ্রিদি পরবর্তীতে 2টা 6 হাঁকান। বাংলাদেশ পাকিস্তানের সাথে কত রানে হেরেছে, আমার মনে হয় 2টো 6 আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে। তো এখন আসি নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ের জায়গাটা থেকে। পাকিস্তানের সাথে আসলে ওনার নিজেকে প্রমাণ করার একটা বড় মঞ্চ ছিল। আমরা মিডিয়াতে অনেক নিউজ হতে দেখেছি যে সোহানের মতো ক্রিকেটাররাই কষ্ট করেন বা তারা আসলে উপেক্ষিত থাকেন, কিন্তু কি হলো, নুরুল হাসান সোহান উইকেটে আসা মাত্র ওনার যেই চিরাচরিত স্বভাব, উইকেটের মধ্যে অতিরিক্ত মুভমেন্ট করা, যে স্টেবিলিটিটা দরকার আসলে আপনি ধরেন একটা শট প্রপারলি নেগোশিয়েট করতে গেলে আপনার একটা প্রপার বেস দরকার, বাট নুরুল হাসান সোহান যেভাবে মুভমেন্ট করেন এবং উনি ওনার ইন্টেনশন যেভাবে এতটা আর্লি শো করে দেন, আপনি এরকম টপ লেভেল ক্রিকেটে এভাবে আসলে খেলা সম্ভব না, এভাবে কেউ খেলেও না এবং এভাবে খেললে আপনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন আবার বাদ পড়বেন, এটাই আসলে অবধারিত। তো নুরুল হাসান সোহানকে নিয়ে আমার এর থেকে বেশি কিছু বলার নেই। মন্দের ভালো আসলে ছিল শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারির কিন্তু আসলে শর্ট রেঞ্জ অনেকটা বেড়েছে। তাহিদ হৃদয়কে নিয়ে আমার যেটা অভিযোগ, শামীম হোসেন পাটোয়ারির ক্ষেত্রে আমি সেই জায়গাটাতেই প্রশংসা করব। ইনিশিয়ালি কিন্তু উনি যখন একটু আনঅর্থোডক্স ব্যাটিং নিয়ে আসলেন ইন্টারন্যাশনাল সার্কিটে, তখন কিন্তু ওনাকে আমরা উইকেটের পেছনে খুব বেশি শর্টস খেলতে দেখতাম, কিন্তু ওভার টাইম উনি কিন্তু কাভারের উপর দিয়ে শট খেলতে শিখেছেন, থার্ড ম্যানে কাট শটটা বেশ ভালো আয়ত্ত করেছেন, ফ্লিক শটটা খুব ভালো খেলছেন। সো শামীম হোসেন পাটোয়ারির কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে।
দ্যাটস ভেরি এভিডেন্ট। এবং সময়ের সাথে সাথে আসলে শামীম হোসেন পাটোয়ারি আমাদের জন্য অনেক ভালো একটা অ্যাসেট হতে পারেন। আমার কাছে শামীম হোসেন পাটোয়ারির প্রতি একটাই অভিযোগ অনুযোগের জায়গা, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু শেষ ভরসা ছিলেন। মাইক হোসেন যখন বাউন্ডারি কর্নারে সালমান আলী আগাকে উপদেশ দিচ্ছিলেন, শামীম হোসেন পাটোয়ারি তখন ক্রিজে ছিলেন, উনি কি দেখেছিলেন না যে আসলে কোনো একটা ইনস্ট্রাকশন আসছে বা কিছু? তাহলে কেন ঠিক তার পরের ডেলিভারিতেই শাহিন শাহ আফ্রিদির বলে উনি একটা আনঅর্থোডক্স শট খেলতে গেলেন? উনি তো একটু দেখতে পারতেন আসলে যে প্ল্যানটা কি হচ্ছে না হচ্ছে। আমি জানি এটা হয়ে থাকে, মুখে বলা অনেক সহজ, মাঠে বাস্তবায়ন করে দেখানো কঠিন, বাট উনি যেহেতু উইকেটে সেট ছিলেন, এরকম একটা ইম্প্রোভাইজ শট না খেলে উনি মাইক হেসনের ইনস্ট্রাকশন আসার পর একটা দুটো ডেলিভারি হয়তো দেখতে পারতেন যে হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি, তারপর হয়তো উনি ওনার আবার চিরাচরিত স্বভাবে ফেরত যেতে পারতেন। বাংলাদেশে কিন্তু ওই মুহূর্তে আস্কিং রেটটাও কিন্তু হাতের বাইরে ছিল না, এবং রিশাদ হোসেনও কিন্তু উইকেটে ছিলেন। তো আমার মনে হয় এই জায়গাটা শামীম হোসেন পাটোয়ারির প্রতি আমার একটা অভিযোগ বা অনুযোগের জায়গা থাকবে। বাট আমরা যদি আসলে ফিনিশারদের কথা বলি, জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান এবং শামীম হোসেন পাটোয়ারি, তাদের মধ্যে আসলে শামীম হোসেন পাটোয়ারি এই তিনজনের মধ্যে মোটামুটি ভালো পারফর্ম করেছেন বা মনদের ভালো ছিলেন। ফাস্ট বোলিং হ্যাজ প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন রিসেন্ট টাইমস ফর বাংলাদেশ ক্রিকেট, এবং সেটা কিন্তু আমরা এবারকার এশিয়া কাপেও দেখতে পেরেছি। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব, তারা তিনজন আসলে আমাদের ফাস্ট বোলিংয়ের স্পিয়ার হেড ছিলেন এবারকার টুর্নামেন্টে। এবং আমরা যদি বলি, এখানে সবচেয়ে ইকোনমিক বোলার ছিলেন তানজিম হাসান সাকিব এবং সবচেয়ে খরচে বোলার ছিলেন তাসকিন আহমেদ। এখন খরচে হলো তাসকিন আহমেদ, কিন্তু কিছু কিছু ম্যাচে খুবই সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রাখতে সক্ষম হয়েছেন। তার মধ্যে একটা ম্যাচে কিন্তু তাসকিন আহমেদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সুপার 4-এর লাস্ট ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সাহেবজাদা ফারহানের ডিসমিসালটা খুবই ক্রুশাল ছিল, যেটা আসলে ভারত, আমি সত্যি কথা বলতে গেলে সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে যে কাজটা করে দেখাতে পারেনি, বাংলাদেশ কিন্তু সেটা খুবই সফলভাবে করে দেখিয়েছেন। সাহেবজাদা ফারহানের ব্যাটিং অ্যানালাইসিসে আমরা বলছিলাম যে ওনার যেহেতু কিছুটা ওপেন স্ট্যান্সে ব্যাটিং করেন, খুব বেশি ফিট মুভমেন্ট থাকে না, এবং খুব ওয়াইড ব্যাকলিফট বা মোটামুটি ওয়াইড ব্যাকলিফট নিয়ে যেহেতু উনি আসলে তার ব্যাটিংটা করেন, ইনসুইংিং ডেলিভারিটা কিন্তু উনি খুবই ভালো মতো নেগোশিয়েট করেন। সেই জন্য কিন্তু জাসপ্রীত বুমরার ইনকামিং ডেলিভারিগুলো এই টুর্নামেন্টে উনি খুবই ভালো মতো নেগোশিয়েট করেছেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তাসকিন আহমেদ খুবই দুর্দান্ত আসলে একটা প্ল্যানিং ছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাসকিন আহমেদকে নিয়ে সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে, এবং দ্যাট ইজ কিছুটা খাটো লেন্থে বল করা এবং মুভিং অ্যাওয়ে ডেলিভারি করা বা আউটসুইং ডেলিভারি করা। সেটার জন্য কিন্তু আসলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমরা খুব শুরুতেই সামনে এগিয়ে যাই। তাসকিন আহমেদকে আসলে সাধুবাদ জানাতে হবে এই বিষয়টার জন্য। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাসকিন আহমেদ আরও কিছু উইকেট নেন, সব মিলিয়ে 3টি উইকেট নেন, এবং মোহাম্মদ নওয়াজের ডিসমিসালটাও কিন্তু আসলে খুবই দুর্দান্ত ছিল এবং একটা প্ল্যান্ড বোলিং ছিল সত্যি কথা বলতে গেলে। তাসকিন আহমেদের ক্ষেত্রে একটা উইকনেস যদি আমরা বলতে পারি, যে উনি গ্রুপ পর্বের কিছু ম্যাচে বা আফগানিস্তানের সাথে ম্যাচে লাস্টের দিকে কিছু বাড়তি রান কনসিড করেছেন, যখন আসলে আমাদের ম্যাচটা জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। এরকম ছোটোখাটো কিছু জায়গা বাদে আমার মনে হয় না যে তাসকিন আহমেদকে নিয়ে খুব বেশি বলার রয়েছে। রিসেন্ট টাইমে বাংলাদেশে যদি আন্তর্জাতিক মানের হাতে গোনা কয়েকজন ক্রিকেটার থেকে থাকেন, তাসকিন আহমেদ তাদের মধ্যে একজন হবেন। এবার আসে তানজিম হাসান সাকিবের কথায়। অভিষেক শর্মা বর্তমান টি-20 ক্রিকেটের ত্রাস যাকে আমরা বলে থাকি, সেই অভিষেক শর্মাকে জিম্মি করার চাবিটা কিন্তু রয়েছে তানজিম হাসান সাকিবের কাছে। উনি তানজিম হাসান সাকিবের বিরুদ্ধে বরাবরই অনেক স্ট্রাগল করেছেন, এবং এবারকার এশিয়া কাপে যে ম্যাচটাতে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছিল, সেখানেও কিন্তু একই ঘটনাই আমরা ঘটতে দেখেছি। দুর্ভাগ্যবশত জাকের আলী অনেক আসলে তাই সেই ক্যাচটা লুফে নিতে পারেননি। নতুন বলে কিন্তু তানজিম হাসান সাকিব দুর্দান্ত, ওনার একটা অ্যাটিটিউড রয়েছে। উনি তাসকিন আহমেদের মতো খুব বেশি হাইট ক্যারি করেন না, এবং একটু কিন্তু ডিফারেন্ট টাইপের বলার। ওনার বলগুলো কিন্তু উইকেটে পিচ করার পরে কিছুটা স্কিড করে, তো কিছুটা স্কিডি কাস্টমার আমরা বলতে পারি তানজিম হাসান সাকিব। হোয়ারাজ তাসকিন আহমেদ অনেকটা হাইট নিয়ে বলটা রিলিজ করেন, সেই ক্ষেত্রে বাড়তি কিছু বাউন্স বা মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট আমরা তাসকিন আহমেদের ক্ষেত্রে পেয়ে থাকি। সো দুইজন ভিন্ন মাত্রার ফাস্ট বোলার আসলে বাংলাদেশ দলে থাকায় কিন্তু আমাদের পেস বোলিং লাইন আপটা অনেক বোলস্টার্ড হয়েছে। এখন তানজিম হাসান সাকিবের উইকনেসটা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে ডেথ বোলিংয়ে আমার মনে হয় তানজিম হাসান সাকিবের কিছুটা কাজ করার রয়েছে। পার্টিকুলারলি যদি খুবই হাই হিউমিড কন্ডিশন হয় বা ডিউয়ের যদি এক্সিস্টেন্স থাকে, সেই ক্ষেত্রে বল গ্রিপ করা বা প্রপার স্পটে বল পিচ করার ক্ষেত্রে তানজিম হাসান সাকিবের আমার মনে হয় কিছুটা কাজ করার রয়েছে। এবার আসি বাংলাদেশের চ্যাম্পিয়ন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। উনি এবারও দুর্দান্ত ছিলেন বরাবরের মতো, এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন 9টা মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমার মনে হয় বোলিংয়ে
নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমানের কম্বাইন্ড একটা এফোর্টে কিন্তু আসলে আমরা আমাদের সুপার ফোরের আশা জিয়ে রাখি। এবং ব্যাটিংয়ে তো অবশ্যই তানজিদ হাসান তামিমের একটা ঝকমকে ইনিংস ছিল। মোহাম্মদ নাবি এবং রাশিদ খান দুজনেই কিন্তু আসলে ডিসমিসড হন মোস্তাফিজুর রহমানের ডেলিভারিতে। মোস্তাফিজুর রহমানের একটা অ্যাংলিং আই ডেলিভারি থার্ড ম্যানে গাইড করতে গিয়ে আসলে মোহাম্মদ নাবি প্লে ডাউন হন, এটা কিন্তু আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবং লাস্টের দিকে রাশিদ খান উনি কিন্তু চোখ রাঙানি দিচ্ছিলেন ম্যাচটা আমাদের হাত থেকে উনি বের করে নেবেন কিনা, সেখানে কিন্তু মোস্তাফিজুর রহমান খুবই বুদ্ধিমত্তার একটা পরিচয় দেন। রাশিদ খান ক্রিজে দাঁড়িয়ে আসলে বিভিন্ন রকম আনঅর্থোডক্স শট খেলছিলেন, সো আসলে উনি একটু ওয়াইড অফ দ্য উইকেট বল করেন এবং শর্ট থার্ড ম্যানে কিন্তু আসলে রাশিদ খান ক্যাচ দিয়ে ওনার ইনিংসের আসলে সমাপ্তি ঘটে। তো মোস্তাফিজুর রহমান টুর্নামেন্টে বেশ ভালো কন্ট্রিবিউট করেছেন, আর একটু বেটার হতে পারত। ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে তার বোলিং স্পেলটা যেহেতু দুবাইয়ের উইকেটে কিছুটা স্লো নেচার ছিল, বল উইকেটে গ্রিপ করছিল, সেখানে 33 রানে একটি উইকেটের স্পেলটা আমার মনে হয় আরেকটু ভালো হতে পারত। পাশাপাশি যদি বলি যে বামহাতি ব্যাটারদের বিরুদ্ধে মোস্তাফিজুর রহমানের কিন্তু ইনিশিয়াল টাইমে কিছুটা স্ট্রাগল ছিল, সেটা কিন্তু আমরা তাকে অনেকটা ওভারকাম করতে দেখেছি। বেশ কিছু ইনকামিং ডেলিভারি উনি এখন করেন যেগুলো শার্পলি আসলে কেটে ভেতরে ঢোকার মতো থাকে। বামহাতি ব্যাটারদের জন্য আসলে সেটা নেগোশিয়েট করা অনেকটা কঠিন হয়। এখানে আমার একটা অবজেকশনের জায়গা বা অভিযোগের জায়গা রয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কেন উনি রাউন্ড দ্য উইকেট বোলিং করলেন এবং ডেথ ওভার্সে যখন আসলে পাকিস্তানের রানের লাগামটা টেনে ধরা দরকার ছিল, আমার মনে হয় মোস্তাফিজুর রহমান ট্রিকটা মিস করেছেন। আমার মনে হয় অ্যাজ ইট ইজ বা অ্যাজ ইউজুয়াল উনি ওভার দ্য উইকেট যে লেফট আর্ম বা লেফট হ্যান্ডেড ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করছিলেন, সেটাই হয়তো উনি পারসিস্ট করতে পারতেন এবং আমার মনে হয় বাংলাদেশ তাতে আরও বেটার আউটপুট পেত। তো আমি যদি বলতে চাই যে ফাস্ট বোলিং অ্যাটাক টুর্নামেন্টে কেমন করেছে, আমি 10-এর মধ্যে যদি তাদের মার্কিং করতে চাই, আমি 6.5 থেকে 7 দিব বাংলাদেশের ফাস্ট বোলিং অ্যাটাককে। এখন যদি বাংলাদেশের স্পিন বোলিং নিয়ে কথা বলতে চাই, তাহলে একটা জিনিস খুবই লক্ষণীয় ছিল যে কোনো স্পিনারকে কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটানা খেলায়নি। আপনি দেখবেন যে নাসুম আহমেদ 3টি ম্যাচ খেলেছেন, রিশাদ হোসেন 5টি ম্যাচ খেলেছেন, শেখ মেহেদি 4টি ম্যাচ খেলেছেন। সো টিম ম্যানেজমেন্টের কিন্তু আসলে একটা প্ল্যানিং ছিল যে অপোনেন্ট ওয়াইজ আসলে বাংলাদেশের স্পিনারদেরকে সিলেক্ট করা হয়। এবং এই টুর্নামেন্টে সবচেয়ে সফল স্পিনার যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে রিশাদ হোসেন ছিলেন। উনি 7টি উইকেট সংগ্রহ করেছেন এই টুর্নামেন্টে। তো রিশাদ হোসেনের বোলিংয়ের ক্ষেত্রে আসলে যেই মানে মাঝখানে প্রবলেমটা হচ্ছিল, উনি প্রপার স্পটে আসলে বলটা পিচ করাতে পারছিলেন না, পাশাপাশি গুগলি উনি করতে পারেন না। এটা একটা কথাবার্তা অনেকদিন ধরে হয়ে আসছিল, কিন্তু আসলে সকল ক্রিটিকদের মানে প্রশ্নের উত্তর এবার রিশাদ হোসেন দিয়েছেন যে গুগলি না করেও কনভেনশনাল লেগ স্পিনিং ডেলিভারি দিয়েই কিন্তু উনি আসলে এবার টুর্নামেন্টে বেশ সফল হয়েছেন। শেখ মেহেদির কথায় যদি আসি, উনি যখনই সুযোগ পেয়েছেন টুর্নামেন্টে তখনই ভালো করেছেন। ওনার ইকোনমি ছিল <7, দ্যাট ইজ 6.75। এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচে কুসাল মেন্ডিস কিন্তু মনে হচ্ছিল যে একটা বড় সংগ্রহের দিকে শ্রীলঙ্কাকে নিয়ে যাচ্ছেন। সেই মোমেন্টে কিন্তু আসলে শেখ মেহেদি খুব বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন, কিছুটা বুদ্ধির পরিচয় দিয়েছেন এবং আসলে আমরা কিন্তু কুসাল মেন্ডিসের উইকেটটা পেতে সক্ষম হই। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর যে ম্যাচটাতে আসলে জয়লাভ করেছে, আমার মনে হয় যেই জায়গাটাতে বাংলাদেশ আসলে মোমেন্টামটা ধরেছে সেটা হচ্ছে শেখ মেহেদির এবং তাসকিন আহমেদের পার্টিকুলারলি এই দুইজনের স্পেলটা, যেখানে তাসকিন আহমেদ পাথুম নিশানকাকে ডিসমিস করেন এবং শেখ মেহেদি কুসাল মেন্ডিসকে ডিসমিস করেন। এটা আসলে আমাদের মোমেন্টামটা আমাদের ফরে এনেছে, সেখান থেকে মোস্তাফিজুর রহমান আসলে ক্যাপিটালাইজ করেন। নাসুম আহমেদ আসলে বাংলাদেশ ন্যাশনাল সার্কিটে সবসময় কিছুটা অবহেলিত, কিন্তু উনি যখনই আসলে সুযোগ পেয়েছেন তখনই পারফর্ম করে এসেছেন, অনেকটা আমাদের ইমরুল কায়েসের মতো। ইমরুল কায়েস কিন্তু বলতেন যে আসলে ওনার ব্যাকপ্যাক সবসময় এক সেট রেডি থাকতেন, যখনই ন্যাশনাল টিম থেকে কল আসবেন উনি যেন সাথে সাথে জয়েন করতে পারেন না। নাসুম আহমেদকে আমার অনেকটা ইমরুল কায়েসের প্রতিচ্ছবি মনে হচ্ছে, যদিও তাদের রোল ডিফারেন্ট। ইমরুল কায়েস টপ অর্ডারে ব্যাটিং করতেন, নাসুম আহমেদ একজন কনভেনশনাল লেফট আর্ম অর্থোডক্স বোলার। বাট আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা জয়লাভ করে বাংলাদেশ আসলে টুর্নামেন্টে টিকে ছিল, সেখানে কিন্তু আসলে নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করেন এবং ইনিংসের ফার্স্ট ডেলিভারিতে সিদ্দিকুল্লাহ আতালের মতো ব্যাটারকে আসলে উনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন। এবং এই জিনিসটা কিন্তু আমি বারে বারে বলে এসেছি যে বামহাতি ব্যাটারদের এগেনস্টে পাওয়ার প্লেতে কিন্তু নাসুম আহমেদ বেশ সফল।
তো আসলে টিম ম্যানেজমেন্ট কিন্তু যথার্থই সিদ্ধান্ত নিয়েছেন। বেসিক্যালি শেখ মেহেদী এবং নাসুম আহমেদ দুজনই তো নতুন বলে পাওয়ার প্লেতে বোলিং করে থাকেন, তো দুটো বোলারকে কিন্তু কখনো তারা একসাথে খেলাননি। অপোনেন্টের আসলে স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করে বা তাদের আসলে ব্যাটারদের অ্যাট্রিবিউটসগুলো দেখে যে একটা টিমে কতগুলো ডান হাতে ব্যাটার রয়েছে বা কতগুলো বাম হাতে ব্যাটার রয়েছে বা ম্যাচ আপের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো দেখেই আসলে বেসিক্যালি তারা ডিসিশনটা মেক করেছে। নাসুম আহমেদ আসলে এই টুর্নামেন্টের সবচেয়ে ইকোনমিক বোলার ছিলেন, ওনার ইকোনমি ছিল 6.73। তো আসলে বাংলাদেশ যে টুর্নামেন্ট যতটুকু আসলে ডমিনেট করেছে যে ম্যাচগুলোতে অপোনেন্টের বিরুদ্ধে, আমার মনে হয় এই সবগুলো যদি আপনি ইউনিট দেখেন, দ্যাট ইজ ব্যাটিংয়ের মধ্যে আপনার টপ অর্ডার ব্যাটিং, মিডল অর্ডার ব্যাটিং, লোয়ার মিডল অর্ডার ব্যাটিং, আপনি যদি বোলিং অ্যাসপেক্টে আসেন দ্যাট ইজ ফাস্ট বোলিং আর স্পিন বোলিং, আমার মনে হয় যে কোনো একটা সেক্টরকে আপনি যদি টিকমার্ক দিতে চান আমার মনে হয় সেটা হবে স্পিন বোলিং অ্যাটাক।